প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনুসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব এক ছক, একই ধরন। ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসাবে দেখেন, তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি। এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, মানে একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি, কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন। কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল, আর এখানে হার্ড কু। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু। কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো। অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে, বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং সাদ্দামের পরিণতি আমরা জানি। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ, এবার স্থিতিশীলতা আসবে। বাস্তবে কি হয়েছে? দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার। সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না, ওয়াশিংটন, ব্রাসেলস, অন্য কোথাও আমরা শুনতে পাই না, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোথায় নয়। এই পরিণতিটাই ভেনেজুয়েলার জন্য অপেক্ষা করেছে। পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন, আরো সহিংস। এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয়। জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয়? কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না, আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয়। মানে তখন মানবাধিকার, গণতন্ত্র, শান্তি, এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশের তরুণদের টার্গেট করা হয়েছে, সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ভেনেজুয়েলায় সেই সময় ছিল না, তারা সরাসরি সামরিক পথে হেঁটেছে। এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব, আরব বসন্ত, মিশর, লিবিয়া, তিউনিসিয়া সব এক সুতোয় গাথা মনে হয়। প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কোথাও সফল, কোথাও ব্যর্থ, কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে। বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনেজুয়েলা। আজকে 2026 সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম, তার আগেই বলতে হচ্ছে আরেকটি দেশ দখল হয়ে গেল, ভেনেজুয়েলা। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। যদি এই মডেল বৈধ হয়ে যায়, তাহলে পরের দেশকে, মেক্সিকো, ইরান, ইয়েমেন, যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ, তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে।
এই কম খরচই আগ্রাসনকে উৎসাহিত করছে। এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয়, এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয়। বাংলাদেশ দেখেছে, ভেনেজুয়েলা আজকে দেখছে। প্রশ্ন হলো, এই ছকের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে, নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ, শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো? ভেনেজুয়েলায় বোমা পড়েছে, বাংলাদেশে পড়েনি, কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে। এটাই মিল, এটাই ভয়াবহতা। আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্কবার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র, এসব শব্দ এখন আর কোনো নিরীহ শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। দেখুন, দেখতে থাকুন শক্তি প্রয়োগ। এরপর কে? ভেনেজুয়েলার পরে নিশ্চয়ই আপনাদের সামনে সে বিষয়টিও নিয়ে আবার আসতে হবে আমাকে। ইরানে টান টান উত্তেজনা, বিক্ষোভের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। আর ঠিক এমন এক সময়ে সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি প্রয়োজন পড়লে দেশ ছাড়ার পরিকল্পনা করে রেখেছেন। নিউ ইয়র্ক পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি গোপন গোয়েন্দা মূল্যায়নের বরাতে জানানো হয়েছে, যদি বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে দেশের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়, তাহলে খামেনি অত্যন্ত সীমিত একদল ঘনিষ্ঠ সহচরকে সঙ্গে নিয়ে তেহরান ত্যাগ করতে পারেন। গোয়েন্দা সূত্রের দাবি, পরিকল্পিত এই বহির্গমনে অংশ নেবেন তার ছেলে মোর্তেজা খামেনিও, যাকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে উত্তরসূরি হওয়ার জল্পনা। রিপোর্টে আরও বলা হয়েছে, সম্ভাব্য এই জরুরি প্রস্থানের আগে থেকেই নাকি বিদেশে সম্পত্তি ও বড় অঙ্কের তরল অর্থ প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা যায়। যদিও এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইতোমধ্যেই বিক্ষোভের আগুন ছড়িয়েছে দেশের অন্তত ২৬টি প্রদেশের ৭৮টি শহরে। মানবাধিকার সংস্থার বরাতে জানা গেছে, টানা ৮ম দিনের মতো চলা এই অস্থিরতায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। শ্রমিক ধর্মঘট ও তীব্র অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাতে জ্বলছে খামেনি ও প্রয়াত নেতা রুহুল্লাহ খোমেনির পোস্টার। নানা শহরে ছড়িয়ে পড়ছে জাতীয়তাবাদী স্লোগান, টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের দৃশ্য ধরা পড়ছে ক্যামেরায়। অর্থনৈতিক সংকটই যে এই বিক্ষোভের কেন্দ্রে, তা বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগের কারণে ইরানি মুদ্রার মান ভয়াবহভাবে পড়ে গেছে। পণ্যের দাম বেড়েছে লাগামহীনভাবে। চলতি বছর প্রায় ৪০% মতো মুদ্রাস্ফীতি পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। এর ওপর সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি জন অসন্তোষকে নতুন মাত্রা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আলোচনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন নীতি চালায়, তবে ইরানকে চড়া মূল্য দিতে হবে। ওয়াশিংটন ইতোমধ্যেই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। অন্যদিকে ইরানের ভেতরে ক্ষমতাসীন গোষ্ঠীর অভ্যন্তরেও নাকি অস্থিরতা বাড়ছে। বহু উচ্চপদস্থ ব্যক্তির পরিবার পরিজন ইতোমধ্যেই বিদেশে নিরাপদ আশ্রয় চলে গেছেন, এমন দাবিও পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে এসব খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারপন্থী মহল। পরিস্থিতি যেদিকেই যাচ্ছে, বিশ্লেষকদের বড় অংশই বলছেন, ইরান এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। বিক্ষোভ যদি আরও সহিংস রূপ নেয়, তাহলে কেবল রাজনীতিই নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও তার বড় প্রভাব পড়তে পারে। আর যদি সত্যি খামেনির দেশত্যাগ পরিকল্পনার খবর সঠিক হয়ে থাকে, তবে তা ইরানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।